আজকের বাংলা আপডেট সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো একের পর এক ক্ষতি করে যাচ্ছে বিএনপির অভিযোগ শেখ হাসিনার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো সরকার পতনের হুমকি দিলে বিরোধী দল থেকে আপনাদের পতন ঘটানো হবে বললেন ইশরাক হোসেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ডিগ্রি পরীক্ষা, দিশেহারা দেশের জনগণ, থাকছে বিস্তারিত। এবং আরও জানিয়ে দিব হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে হাওরে পানি তলিয়ে যাচ্ছে হাজার হাজার একর ধান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এদিকে হাঁটু পানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন, বিএনপি সরকারের দিশেহারা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত সংসদ সদস্য হলেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে পারে এমন আভাস মিলেছে বিভিন্ন সূত্রে। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দিনটিকে ঘিরে সাংগঠনিক অবস্থিত জানান দেওয়ার পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো নাশকতা করা হবে না, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই বলে জানিয়েছে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে আওয়ামী লীগের সাংস্কৃতিক উইং খুবই সক্রিয়। তারা জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। তারা লুৎফর রহমান রিটনের একটি গানকে জয় বাংলা গান নামে চিত্রায়ন করেছে। এতে মুজিবের মূর্তি, ভাস্কর্য, গণভবন এবং ৩২ নম্বর ভাঙ্গাসহ বিভিন্ন দৃশ্য রয়েছে। মাঠ পর্যায়ে অফিস খোলার গোপন মহড়া অনুসন্ধানে জানা গেছে দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের পরিত্যক্ত বা সিলগেলা হওয়া দলীয় কার্যালয় পুনরায় খোলার চেষ্টা চলছে। এ পর্যন্ত দেশের অন্তত ৩৯টি স্থানে প্রতীকীভাবে কার্যালয় খুলে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে আওয়ামী লীগ। এদিকে আরও জানা যায় গত কয়েকদিনে রাজশাহী, যশোর, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধা অন্তত ১৫ জেলায় ঝটিকা মিছিল ও কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এইদিকে আরও জানা যায় কয়েকদিন আগে খুবই ভোরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে ভাঙা গেটের সামনে মহিলা লীগের কয়েকজন সদস্য হাতে লেখা একটি ফেস্টুন ধরে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। ৬-৭ জন নারী স্বল্প সময়ের মধ্যে সেখানে অবস্থান করে শেখ হাসিনা ও শেখ মুজিবের নামে স্লোগান দিয়ে দ্রুত সটকে পড়েন। এর আগে গুলিস্তানের দলের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চুপিসারে কয়েক ব্যক্তি একটি পতাকা টাঙিয়ে দেন। পরে অবশ্য ওই পতাকা সেখানে আর দেখা যায়নি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা হলেও প্রায় সব জায়গায় বিক্ষিপ্ত ছাত্র জনতার ক্ষোভের মুখে আবার বন্ধ হয়ে যায়। এদিকে দিল্লির বার্তা ও ২৬ মার্চের মাস্টার প্ল্যান সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে ভারত অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্ম মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে ২৬ মার্চের কর্মসূচি দেওয়া যেতে পারে। আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সদ্য বিদায়ী পরিষেবা পরিদর্শক আইনজীবী বাহারুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বা কর্মসূচি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে বিএনপির মহাসচিব ও বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ ইস্যুটি সম্পূর্ণ আইনের আওতায় দেখা হচ্ছে। সিদ্ধান্তহীনতায় সরকার আওয়ামী লীগের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র বলেছে। এদিকে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের এ গোপন পরিকল্পনা কথা একাধিক নিরাপত্তা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছে যে সরকার এখনও চূড়ান্ত কৌশল নির্ধারণ করেনি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা। এদিকে আইনজ্ঞদের মতে নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলকে পুনরায় ফিরিয়ে আনা হবে
এই কার্যক্রম শুধু একমাত্র আইনের অন্য কোনো দলের নয়, আদালতের রায় বা সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া মাঠ পর্যায়ে কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ। 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ও দেশীয় অনুমোদন প্রাপ্ত আইনের আওতায় এবং আগে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল হয়েছিল। এদিকে 26 মার্চের মতো আবেগঘন দিনটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমত আকর্ষণ করার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগের বুমেরাং হয়ে কয়েকজন নেতা কর্মীরা এবং খুব শীঘ্রই এটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারকে পতনের হুমকি দিলে তার দাঁত ভাঙ্গার জবাব রাজপথে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, যদি আমাদের পতনের হুমকি দেন তবে আমরা রাজপথে থেকে আপনাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 24তম দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে ইশরাক হোসেন বর্তমান সরকারের বৈধতা ও শক্তির উৎস তুলে ধরেন, এই সরকার কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে আসেনি। আমরা জুলাই বিপ্লবে জনগণের সরাসরি ম্যান্ডেট দিয়ে এবং রাজপথে রক্ত দিয়ে এই সংসদে এসেছি। আমি সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি শুধু নির্দেশ দেন, যারা হুমকি দিচ্ছে তাদের মোকাবেলা করতে আমরা আবার রাজপথে নামতে প্রস্তুত। আমরা খুনি হাসিনাকে হটিয়েছি, এবার অশুভ শক্তিকে রুখে দেব। বিরোধী দলের দ্বিমুখী আচরণের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, তারা জনগণের বিভ্রান্ত ছড়াচ্ছে এবং 17 দিনের মধ্যেই সরকার হটানোর হুমকি দিচ্ছেন। তিনি আরও সতর্ক করে বলেন, আমরা কোনো বিভক্তি রাজনীতি চাই না, আমরা 24-এর শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ঐক্য রাজনীতি চাই। আপনারা যদি দেশকে অস্থিতিশীল করেন তবে তাতে একমাত্র লাভবান হবে পলাতক ফ্যাসিবাদের দোসররা। তারা যদি আবার ফিরে আসার সুযোগ পায় তবে তারা আন্দোলনকারীদের কি পরিণতি করবে তা কি আপনারা একটু ভেবে দেখেছেন? এদিকে সবশেষ ইশরাক হোসেন বলেন, বিরোধী দলের প্রতি সহনশীল ও গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে সেই প্রতিহিংসার অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা 5 বছরের জন্য ম্যান্ডেট পেয়েছি। আসুন পরস্পরকে সহযোগিতা করুন, পরস্পরকে হেল্প করুন। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অনেক সহযোগিতা করুন, তা না হলে আপনারা নিজে বিপদে পড়বেন। যদি শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরে তাহলে সর্বপ্রথম আপনাদেরকে প্রথমে নিয়ে ফাঁসির কার্যালয়ে ঝোলাবে, কেননা শেখ হাসিনা একটি স্বৈরাচার সরকার। অতএব আপনারা এখন এই সোজা হন, তা না হলে আপনাদেরকে জনগণ ছাড়বেন এবং সেই সাথে আপনাকে শেখ হাসিনাও ছাড়বে। দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীতে গাছপালা উপড়ে বিদ্যুতের মূল লাইনের উপর পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো বাংলাদেশের একাংশ স্থান। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, অনেক গ্রামে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। মেরামত কাজ চলার কারণে বিদ্যুৎ না থাকায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে এসব তথ্য উঠে এসেছে। এদিকে আরও জানা যায়, সকালে কালবৈশাখী তাণ্ডবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা অনেক বিপদে রয়েছে। এদিকে তীব্র ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ও কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের নিয়ে বাড়িতে ফিরতে বৃষ্টির বাধায় পড়েছে অভিভাবকরা। রাস্তায় পানি জমে থাকায় যানবাহন পেতেও সমস্যা হয়েছে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বীর জাহাঙ্গীর কবির বলেন, তীব্র ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা করে আলো জ্বালানো হয় কেন্দ্র, কিন্তু সেই আলোতে আমাদের পরীক্ষা দিতে অনেকটা সমস্যা হয়েছে। এইদিকে জেলার মতলব উত্তর উপজেলা বিদ্যুৎ না থাকায় অনেকটা বাধার মুখে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে। নিশ্চিন্তপুর স্কুল কেন্দ্রে সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম জানিয়েছেন যে বৈরী আবহাওয়া কতক্ষণ অন্ধকার গিয়েছিল, পরে তারা দ্রুত শতাধিক মোমবাতির ব্যবস্থা করেন যাতে পরীক্ষা ব্যাহত না হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমরা সব কেন্দ্রের সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি, কেননা এসব পরীক্ষার্থীর আগামীর ভবিষ্যৎ খুব দ্রুতই এসব সমস্যা সমাধানের জন্য প্রশাসন কাজ করেছে বলে জানিয়েছে তারা।
এদিকে ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে আসা ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার সহ হাওড় অঞ্চলের বিস্তৃত এলাকায় ধান ক্ষেত তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের কৃষকেরা। পরিস্থিতি এমনটা থাকলে ফসলের ব্যাপক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার কারণে হাওড় অঞ্চলে কৃষক ফসল তুলে পারছে না। বন্যার সঙ্গে অনেক কষ্ট করে হলেও পাকা ধান গড়ে তুলছেন। স্থানীয় কৃষি বিভাগীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় হাওড় অঞ্চলের প্রায় অর্ধেক ধান এখনও কৃষকের ঘরে ওঠেনি। এদিকে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে 5 জেলায় বন্যা হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড। এদিকে জানা যায়, জেলার মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ বন্যার ঝুঁকিতে, কারণ ভারী বৃষ্টি উজানের ঢলে এসব জেলার নদীর পানি বাড়ছে, কোথাও বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে সুনামগঞ্জে গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টি উজান থেকে আসা পাহাড়ি ঢলে অন্তত 25টি হাওরের বেরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জেলার হাওরগুলোতে অর্ধেক ধান কাটা এখনও সম্ভব হয়নি। এদিকে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ সভাপতি মোহাম্মদ রাকিব জানিয়েছেন, এখনও বৃষ্টিপাত ঢলে হাওড়ে পানি পারবে, তাই কৃষকরা তালিয়ে যাওয়া ধান কাটতে পারবেন। তারা দাবি, জেলার বড় হাওড়ের ধান তলিয়ে গেছে, এই সংখ্যা অন্তত 25টি হবে। এদিকে গতকাল বুধবার দুপুরে সদরের ইসলামপুর গ্রামে দেখা যায় ওসু জমিতে একা ধান কাটছেন অনেক কৃষক। তিনি জানান, এই ধানের জমি ওসু, এই ধান সাধারণ সব শেষে তারা কাটেন, কিন্তু এবার আগে পানি এসে সেই ধান তলিয়ে দিয়েছে, তাই চেষ্টা করেছেন যা পারেন কেটে তোলার। এই কৃষক বলেন, ধান কাটার শ্রমিকও নাই, হাওরে পানি মিশিয়েও চলে না, সব দিকে দিয়ে আমরা বিপদে পড়ে আসি। সর্বশেষ 24 ঘন্টায় সুনামগঞ্জ সুরমা নদীর পানি বেড়েছে 26 সেন্টিমিটার। শুধু সুরমা নয়, জেলার কুশিয়ারা, নজরুল, পাইলঘাট সহ অনেক নদীতে পানি এখনও জমে রয়েছে। এদিকে কিশোরগঞ্জের নেরকলিয়া সিঙ্গাপুরের কৃষক আব্দুল কাদির জানিয়েছেন, তার প্রায় 1 একর ধান ক্ষেত ভেসে থাকতে দেখেছিলেন। গতকাল ধান কাটবেন বলে শ্রমিক ঠিক করে রেখেছিলেন, কিন্তু সকালে দেখেন তার সব ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ধান আর কয়টা হয়নি। কৃষক ইদ্রিস আলীর 1.5 একর জমির বেশিরভাগ ধান তলিয়ে গেছে। যেটুকু বেশি আছে সেটুকু শ্রমিক সংকটে কাটতে পারছেন না। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢল কিশোরগঞ্জের মিটামিঞ্জ, অষ্টগ্রাম, নেকলি, তারাইল ও করিমগঞ্জ উপজেলার বিস্তীর্ণ হাওড়ের বোরো ধান তলিয়ে যাচ্ছে। কৃষক বিভাগের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত জেলার 6টি উপজেলা 2035 হেক্টর জমি বোরো ধান পানিতে তলিয়ে গেছে। তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। এদিকে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, হাওড়ের পানি এখনও বিপদসীমা অতিক্রম না করলে ইটার, ধনু, বোলাই নদ, করিমগঞ্জের মগরা নদী, অস্ত্রগ্রামের কালনী নদী ও ভৈরবের মেঘনা নদীতে পানি বেড়েছে। এতে ফসলের আরও ক্ষতি হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এদিকে নেত্রকোনায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কংসমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াজুড়ি, ধনুক, কলমাকান্দা, উদ্বাখালী ও মহদেও নদপাদির বিপদসীমা সৃষ্টি করেছে অব্যাহত বৃষ্টি। কালোমন্দ, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলার বেশ কয়েকটি হাওরের প্রায় 5,000 হেক্টর ধানকে তলিয়ে যাচ্ছে। খালিয়াজুড়ির জগন্নাথপুর এলাকায় কৃষক ফেরোজ মিয়া বলেন, নদক্ষেত পেটনে হচ্ছে, পানি যেভাবে বাড়ছে তাতে ফসলের আরও অনেক ক্ষয়ক্ষতি হবে। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাওড় অঞ্চলগুলোর পানি বেড়েছে। ধানকে তলিয়ে যাওয়ার ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। এদিকে 2 দিনের বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 3,000 বিঘা জমির ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নসিরউদ্দিন উপজেলা নাসিরনগরের সদর মোহর হাওরে প্রায় 60,000 থেকে 500 বিঘা জমি। মদির হাওরে 7 বিঘা জমি ধান চাষ করেছিলেন কৃষক জহির মিয়া। তিনি জানান, তার সব জমি ধানে এখন পানির নিচে। কিশোরগঞ্জে অষ্টগ্রামে হাওরে সড়ক হওয়ার পর থেকে বৃষ্টি হলে পানি আর সরে না গেলে তিনি জানান। খলিল রহমানের নামে আরেক কৃষক বলেন, মেদির হাওরে 6 বিঘা জমি ধান চাষ করেছেন। ধান কাটা শুরু হয়েছিলেন, কিন্তু তার মধ্যে এইসব বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।